রাত তখন গভীর। ট্রেনটা থেমেছে একটা নাম না জানা কুয়াশা মাখা আধো অন্ধকার স্টেশনে। প্ল্যাটফর্ম ফাঁকা, শীতল বাতাস ভেসে বেড়াচ্ছে চারিদিকে, ঠান্ডা হাওয়া বইছে শো শো করে। একজন বছর বয়সী যুবক ট্রেন থেকে নেমেছে কিছুক্ষণ আগেই। নির্জন যাত্রীবিহীন প্ল্যাটফর্মে নেমেই ও ঠিক করল কোনো গার্ড কিংবা চালকের সঙ্গে কথা বলবে। নিজের হাতে ধরা টর্চের মৃদু হলুদ আলোটাকে উঁচিয়ে সে এগিয়ে চলল সামনের দিকে। ট্রেনের কামরাগুলো সম্পূর্ণ ফাঁকা, কোথাও কোনো মানুষ নেই। ধীরে ধীরে সে পৌঁছে গেল ট্রেনের সামনের কামরায়। সেখানে গিয়ে যুবক হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। গোটা কামরা ফাঁকা, কোনো চালক নেই, কোনো গার্ড নেই। এই দৃশ্য দেখে যুবকের বুকটা কেঁপে উঠল। ও নিঃশব্দে পিছিয়ে এলো। আর ঠিক তখনই ও শুনতে পেল একটা মেয়েলি কান্নার শব্দ। কিন্তু এই শব্দ কোনো কামরা থেকে আসছে না। এই শব্দটা আসছে খোলা আকাশের নিচ থেকে। কেউ ওর খুব কাছেই রয়েছে, কিন্তু কোথায়? যুবক তার চারপাশে তাকালো। কান্নার শব্দটা আসছে আরো কিছুটা সামনের দিক থেকে। ও এবার ট্রেন ছাড়িয়ে প্ল্যাটফর্ম ধরে আরো কিছুটা এগিয়ে গেল। দেখল সামনের রেল লাইনটা সম্পূর্ণ ভাঙা। সে মনে মনে প্রমাদ করল, তবে কি ট্রেন এখানেই দাঁড়িয়ে থাকবে? তাছাড়া এই ভাঙাচোরা লাইন দিয়ে ট্রেন সামনে এগোতে পারবে না। তাছাড়া চালকেরও তো কোনো পাত্তা নেই। এবার ওর চোখের সামনে পড়ল সেই দৃশ্য, যা এই পরিবেশ এই রকম স্থানে প্রায় অসম্ভব। ভাঙা রেল লাইনটার ওপরে বসে আছে একটা মেয়ে। সেই মেয়েটি নিজের গায়ে একটা কালো শাল জড়িয়ে রেখেছে। মাথাটা একেবারে নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মেয়েটির চুলগুলো সামনের দিকে এলোমেলো অবস্থায় পড়ে আছে, তাই তার মুখ দেখা যাচ্ছে না। যুবক অবাক হলো, এমন একটা ফাঁকা প্ল্যাটফর্মে এই মেয়েটি রেল লাইনে বসে কাঁদছে কেন? যুবক অতি সাবধানে মেয়েটির দিকে এগিয়ে গেল এবং শান্ত স্বরে বলল, এই শোনো, তুমি কে? এখানে বসে কাঁদছো কেন? তুমিও কি হারিয়ে গেছো? মেয়েটি কোনো কথা বলল না, সেই একই সুরে কেঁদে চলল। যুবক বলল, আরে কি সমস্যা? না বললে আমি তোমায় সাহায্য করব কি করে? যদিও আমি নিজেই কার কাছে সাহায্য চাইবো জানি না। আচ্ছা, এটা কোন স্টেশন বলতে পারো? মেয়েটি মাথা তুলল এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, এই স্টেশনের নাম চৌধুরীনগর। বেশ, তুমি এখানে বসে আছো কেন? তুমি কি এই ট্রেনে কারোর সঙ্গে এসেছিলে, না একাই এসেছো? আমি কারোর সঙ্গে আসিনি। আমি এই কাছেই একটা গ্রামে থাকতাম। তাই? তার মানে আশেপাশে কোনো গ্রাম আছে? আছেই তো। কোথায় আমাকে বলবে? বলবো, তার আগে আমায় খুঁজে দাও। খুঁজে দেব? কি খুঁজে দেব বলো? যেটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, কি খুঁজে পাচ্ছ না সেটা বলো। ওই জিনিসটা পাচ্ছি না। কোন জিনিসটা? সেটা না পেলে এখান থেকে বেরোতে পারবো না। আরে বলো না, কোন জিনিসটা খুঁজে পাচ্ছ না? আমি খুঁজে দেব, আমার কাছে তো টর্চ আছে। তাহলে খুঁজে দাও। হ্যাঁ দেব তো, কিন্তু জিনিসটা কি? একটু এগিয়ে এসো, বলছি। যুবক একটু এগিয়ে গেল, টর্চটা বাড়িয়ে দিল মেয়েটির দিকে। তারপরে মেয়েটি মাথা তুলল।
মুখের সামনের চুলগুলো এখনো পড়ে আছে। এরপরে মেয়েটি নিজের গায়ের শালটি ধীরে ধীরে নামিয়ে দিল, আর সামনের দৃশ্য দেখে যুবকের বুকের নিঃশ্বাস একবারে থেমে গেল। মেয়েটির কোমরের নিচের অংশ নেই। কেউ যেন মেয়েটিকে নৃশংসভাবে দোয়াতখানা করে দিয়েছে। যুবক ভয়েতে এক পা করে পিছিয়ে যাচ্ছিল, গলা ফাটিয়ে চিৎকার করতে গেল, কিন্তু তৎক্ষণাৎ মেয়েটি নিজের মুখের সামনে আঙুল তুলে ফিসফিসে শব্দে বলে উঠল, চুপ, ওরা শুনে ফেলবে যে। মেয়েটি এবার নিজের মুখের ওপর থেকে চুলগুলো ধীরে ধীরে সরিয়ে দিল, আর টর্চের মৃদু আলোয় তার মুখটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল। মেয়েটির চোখ দুটো মনেহীন, সম্পূর্ণ সাদা। ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক শয়তানি বাঁকা হাসি। যুবকের বুকের ভিতরটা হিম হয়ে গেল। ঠিক তখনই মেয়েটি হঠাৎ করে ঝাঁপ দিয়ে যুবকের গায়ের উপরে এসে পড়ল, আর টাল সামলাতে না পেরে যুবকটি মাটিতে লুটিয়ে পড়ল। মেয়েটি ওর বুকের উপরে এসে বলল, খুঁজে দিবি না আমায়? হ্যাঁ, আমার পা দুটো না পেলে আমি এখান থেকে যাব কি করে? যুবকটি মুখ খুলে চিৎকার করতে গেল, কিন্তু মেয়েটি তখন তার লম্বা কালো লিকলিকে আঙুলগুলো যুবকটির মুখের ভিতরে ঢুকিয়ে দিল, ধরে ফেলল ছেলেটির জিভ, তারপরে টান মেরে ছিনে নিল জিভটা। গল গল করে রক্ত বেরোতে লাগলো যুবকের মুখ থেকে। গলার ভিতর থেকে একটা যন্ত্রণাদায়ক গোঙানির শব্দ বেরিয়ে এলো। চোখ ঠিকরে বেরিয়ে আসছে সামনের দিকে। শরীরটা কাটা ছাগলের মতো ছটফট করছে। তারপর কিছুক্ষণের মধ্যেই যুবকটির সমস্ত নড়াচড়া বন্ধ হয়ে গেল। ওর নিথর শরীরটা পড়ে রইল ভাঙা রেল লাইনের ওপর। যুবকটির বুকের উপরে বসে থাকা মেয়েটি নিজের মাথা তুলে সামনের দিকে তাকালো। প্ল্যাটফর্মের দিকে দৃষ্টি পড়তেই তার ঠোঁটের কোণে ফুটে উঠল একটা বিকৃত শয়তানি হাসি। চোখে খেলে গেল এক নিষ্ঠুর ঝিলিক। শীতের মধ্যরাত। মঙ্গলগুড়া গ্রামের রাস্তা এখন সম্পূর্ণ নিস্তব্ধ। ঘন কুয়াশা জমাট বেঁধে আছে চারিদিকে। ঠান্ডা বাতাস বয়ে চলেছে অনবরত। পথের ধারে কুকুরগুলোরও যেন আজ ডাকার ইচ্ছে নেই। কুণ্ডুলি বাঁকিয়ে শুয়ে আছে। বঙ্কু আর শ্যামল ঘণ্টাখানেক ধরে এই পথেই দাঁড়িয়ে অপেক্ষা করছে, কিন্তু রাজার কোনো পাত্তাই নেই। বঙ্কু হাতে হাত ঘষে বলল, কি ব্যাপার বলতো, এই রাজা এখনো আসছে না কেন? কে জানে কেন আসছে না। এদিকে ও না এলে আমরা ওই মজুমদার বাড়িতে ঢুকতেই পারবো না। সেটাই তো ভাবছি। এই গ্রামটা কিন্তু আমাদের নয়। ধরা পড়লে রাস্তাঘাট চিনে পালাতেও পারবো না। তখন একটা মারও পিঠের বাইরে পড়বে না। এমন সময় মনে দ্বিধা নিয়ে প্রশ্নটা করেই ফেলল শ্যামল। আচ্ছা, একটা কথা বলতো, আমরা কি অন্য কোনো কাজ করতে পারতাম না? শেষ অবধি চুরি করে নিজেদের পেট চালাবো, চুরির টাকায় চাল ডাল কিনবো, সেই খাবার হজম হবে তোরে? আমার বাবা সারা জীবন স্কুল মাস্টারি করে গেল, সৎ পথে রোজগার করে গেল, আর উল্টো দিকে আমি সেই বাবার ছেলে হয়ে নাকি চুরি বিদ্যায় হাতে খড়ি করছি। এই যে এত নাটক করিস না তো। এত চেষ্টা তো করলাম, চাকরি জুটলো একটাও? লোকের বাড়ির শীত কাটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই শ্যামল। তোর বাবা সৎ পথে থেকে রোজগার করে কি করেছে? এখন ওষুধ খাওয়ার টাকাও নেই তার কাছে। আমার মা বাবাও সারা জীবন ধার নিয়ে সংসার চালালো, তারপর গত বছর পট করে মরে গেল। এখন আমায় তাদের ধার শোধ করতে হচ্ছে।
ওই চামার মহাজনগুলোর সুদ দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর ওইদিকে রাজার কথা ভাব, ওর খালি নামটাই রাজা, আসলে তো ওর অবস্থা কোনো ভিখিরির চেয়েও অধম। এখন আমাদের যদি বাঁচতে হয় তাহলে আমরা কি করতে পারি বল? এত চেষ্টা তো করলাম, কাজকর্ম তো জুটল না। এখন আমাদের কাছে এই একটাই উপায় আছে, আর সেটা হলো চুরি করা। তাছাড়া আমরা তো আর নিজের গায়ে এই কাজ করছি না, গ্রাম থেকে অনেক দূরের গ্রামগুলোতে চুরি করব। আর আমাদের বাড়ির লোকেরা, গ্রামের লোকেরা জানবে আমরা শহরে কাজ করি। কিন্তু কেউ কোনোদিন যদি কিছু জানতে চায়? এই শোন, পকেটে টাকা থাকলে না, বাড়ির লোক কোনোদিন সেই টাকা কোথা থেকে এলো জিজ্ঞাসা করবে না। আর বাইরের লোক কি বললো ভারী বই গেল। এ ভাই, চলে এসছিস তোরা? দূর থেকে রাজা একটা হাঁক দিয়ে ওদের ডাকলো। তারপরে তাড়াতাড়ি ওদের কাছে এলো। বঙ্কু রাজার পেটে একটা হালকা করে ঘুষি মেরে বলল, কি রে, কোথায় ছিলি? হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় জমে গেলাম। আরে মজুমদার বাড়ির একটা চাবি জোগাড় করছিলাম, বুঝলি, এই সময় লাগলো। সে কি, তুই ওই বাড়ির চাবি কোথা থেকে পেলি? ওই বাড়ির পাহারাদার রামদিন, বুঝলি, একেবারে মাতাল, মদ ছাড়া কিচ্ছু বোঝে না। খবর পেয়েছিলাম ওর কাছে বাড়ির একটা চাবি থাকে, আর সন্ধেবেলা ওই রামদিন বেটাকে নিয়ে গেলাম মদের থেকে। তারপর গলা অবধি মদ খাইয়ে ওই চাবিটা টুক করে ওর পকেট থেকে বের করে নিলাম। বাহ, দারুণ কাজ করেছিস। কিন্তু এখন ওই রামদিন কোথায়? দেখ গিয়ে, মদ খেয়ে ওখানেই পড়ে আছে হয়তো। আচ্ছা, তাহলে আমরা দুটো সুবিধে পাচ্ছি। এক, বাড়ির কোনো পাহারাদার আজ নেই, সুতরাং বাড়িতে ঢুকতে আর কোনো সমস্যা হবে না। আর দুই, বাড়ির চাবি থাকার জন্য আমরা খুব সহজেই বাড়ির ভেতর ঢুকতে পারবো। বাহ, মাথা খাটিয়ে দারুণ বুদ্ধি বার করেছিস তো। কিন্তু ওই রামদিনকে মদ খাওয়ানোর টাকা তুই কোথায় পেলি? একটু জমানো টাকা ছিল আমার কাছে, ওই দিয়েই। এই নে নে, চল চল চল, আর সময় নেই। এই, মজুমদার বাড়িতে টাকা পয়সা পাবো তো রে? দেখ, তোর ভরসায় কিন্তু ওখানে যাচ্ছি আমরা। আরে তুই এত চিন্তা করছিস কেন? আমি সব খবর নিয়েছি। মজুমদার বাড়িতে এই গ্রামের সব থেকে ধনী মানুষ থাকে। হ্যাঁ, এক সময় নাকি ওরা ওই জমিদার ছিল। টাকা পয়সা কতটা কি পাবো জানি না, তবে রূপোর বাসনপত্র, ফুলদানি, এমনকি ঠাকুরের গায়ের সোনার গয়না সব পেয়ে যাবো। হ্যাঁ, রামদিন আমায় নিজে নেশার ঘরে সব বলে দিয়েছে। বঙ্কুর চোখ চকচক করে উঠল। সে বলল, চল চল, আর দেরি করিস না। আজ চুরি করে রাতেই স্টেশনে পৌঁছে ট্রেন ধরতে হবে। কাল সকাল সকাল চোরবাজারে পৌঁছে মালগুলো বিক্রি করতে হবে। চল চল। শীতের রাত আরো গভীর হয়ে নেমে এসছে কুয়াশার চাদর মেলে। চারিদিকে ধোঁয়াটে নিস্তব্ধতা। দূর থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসছে। শ্যামল, বঙ্কু এবং রাজা, ওদের তিনজনের হাতেই ছোট ছোট টর্চ রয়েছে। টিমটিমে আলোয় কুয়াশা কাটিয়ে শুকনো পাতা মারিয়ে ওরা ধীরে ধীরে হেঁটে চলেছে। আজ ওদের জীবনের প্রথম চুরি, সেজন্যই হয়তো তিনজনের বুক একটু ঠিপ ঠিপ করছে, শ্বাস প্রশ্বাস যেন ভারী হয়ে আসছে। রাস্তার দুই দিক থেকে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে পুরনো শ্যাওড়া গাছ এবং আম গাছের সারি। গাছগুলোর ফাঁক থেকে চাঁদের ফ্যাকাশে আলো এসে পড়ছে। বঙ্কু নিচু গলায় বলল, হ্যাঁ রে রাজা, আর কদ্দূর? তখন থেকে তো খালি হেঁটেই চলেছি। রাজা মুখে কিছু বলে না, শুধু হাঁটতে থাকে। কিছুটা এগিয়ে রাস্তাটা ঘুরতেই সামনে দেখা গেল একটা বিশাল বাড়ি। রাজা বলল, এই হলো মঙ্গলকুড়ার মজুমদার বাড়ি, বুঝলি, এক সময়ের জমিদার বাড়ি। হ্যাঁ, সে আর বলে দিতে হয় না। চাঁদের আলোয় বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে এখনো বাড়িটার ভালো মতো রক্ষণাবেক্ষণ করা হয়।
ওরা তিনজনেই থেমে দাঁড়ালো। রাজা ধীরে ধীরে নিজের ধুতির কোঁচড় থেকে পুরনো একটা চাবি বের করে বলল, চল চল বাড়িতে ঢোক। দাঁড়া দাঁড়া, এত বড় জমিদার বাড়ি, এত বড় লোক মানুষ, শুধু কি বাড়ির বাইরেই পাহারা মোতায়েন করবে? বাড়ির ভেতরেও তো প্রহরী থাকতে পারে। ঠিক বলেছে শ্যামল, বাড়ির ভিতরে। আরে না না, বাড়ির ভেতর কোনো প্রহরী টহরী নেই। এই বাড়িতে এখন একজনই থাকেন, বাড়ির মালিক ওই যে মহেন্দ্র মজুমদার। হ্যাঁ, উনি থাকেন। আর কেপন লোক, একটা পয়সাও বাড়তি খরচ করে না। বাড়িতে একজন ওই হাজির রান্নার লোক ছাড়া আর কেউ নেই। তার তো আমার আফিমের নেশা। এতক্ষণে সে হয়তো আর নিজের ঘরে ঘুমিয়ে কাত হয়ে গেছে। বঙ্কু রাজার কাঁধে একটা হালকা চাপড় মেরে বলল, তুই তো আটঘাট বেঁধে জলে নেমেছিস ভাই, তোকে ছাড়া আমরা অন্ধ। চল চল এবার ভেতরে যাই, টর্চগুলো নিভিয়ে দে। ফটক পার করে নড়ি পাথরের পথ দিয়ে ওরা সোজা এসে থামল বাড়ির মূল সদরের সামনে। রাজা ধীরে ধীরে চাবিটা তালায় ঢুকিয়ে সাবধানে ঘোরালো, আর পুরনো তালা কর্মর শব্দে খুলে গেল। ধীরে ধীরে সামান্য শব্দ করে দরজাটা খুলে ওরা বাড়ির ভিতরে প্রবেশ করল। বাড়ির ভিতরে ঘুটঘুট করছে অন্ধকার। শ্যামল ফিস করে বলল, এত অন্ধকার কেন? আরে রাতের বেলা বাড়িতে আলো জ্বালিয়ে রাখবে নাকি? পা টিপে টিপে চল, কোনো শব্দ যাতে না হয়। ওরা ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকে আস্তে করে দরজাটা বন্ধ করে দিল। আর একটু পরেই অন্ধকারটা ওদের চোখ শোয়া হয়ে গেল। খুব পরিষ্কার না হলেও বাড়ির মধ্যে কিছু কিছু জিনিস ওরা দেখতে পাচ্ছে। ওরা আগে রান্নাঘরটা খুঁজে বের করলো, আর সেখান থেকে বাসন কোসন বের করে আস্তে আস্তে যতটা সম্ভব কম শব্দ করে বস্তার মধ্যে ঢোকালো। তারপর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা দামি দামি ফুলদানি, অ্যাশট্রে আর ছবির ফ্রেম তুলে বস্তায় রাখল। বস্তাটা ধরে আছে শ্যামল। রাজার বঙ্কু জিনিসগুলো নিয়ে সাবধানে বস্তায় রাখছে। রাজা ফিস করে বলল, রামদিন বলেছিল মহেন্দ্রবাবুর খুব পাতলা ঘুম, খুব সহজেই নাকি তার ঘুম ভেঙে যায়। আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, বুঝলি? ওই মহেন্দ্রর ঘর কোথায়? দোতলায়। কেন? ওর ঘরে গেলে একটু টাকা পয়সাও পাওয়া যেতে পারে। যাবি? খেপেছিস তুই? কোনো দরকার নেই। ওর ঘুম ভেঙে গেলে কিন্তু। আরে গোটা বাড়িতে একা একজন মানুষ আমাদের তিনজনের সঙ্গে লড়াই করতে পারবে? অত ভাবিস না তো, চল। এই না, এরকম করিস না। আমরা তো অনেক জিনিস পেয়ে গেছি, এখন আবার টাকা পয়সা নিয়ে কি করব? এগুলো বেচলেই তো। বেচলে কি? বেচার পর তো টাকা পাবো, কিন্তু চোর বাজার অব্দি যাওয়ার জন্য তো আগে ট্রেনের টিকিটটা কিনতে হবে। সেটা কি করে কিনবো? হ্যাঁ, এই থালাবাটি জমা দিয়ে? সেটাও ঠিক। আমার কাছে কিছু টাকা ছিল, কিন্তু এই রামদিনটাকে মদ খাওয়াতে গিয়ে সব শেষ হয়ে গেছে। তাহলে চল আমরা একটু টাকার ব্যবস্থা করে আসি। বলছি তো, মহেন্দ্রর ঘুম ভেঙে গেলেও ও একা আমাদের সঙ্গে লড়াই করতে পারবে না। অন্ধকারে হাতড়ে পা টিপে টিপে ওরা দোতলায় উঠল। লম্বা বারান্দার পাশ দিয়ে কয়েকটা ঘর পেরোতেই দক্ষিণ দিকের একটা ঘরের কাছে ওরা থেমে গেল। সেই ঘরটা বাইরে থেকে তালা দেওয়া ছিল না, উপরন্তু ঘরের ভিতর থেকে ভেসে আসছে চাপা নাসিকা গর্জনের শব্দ। রাজা ফিস করে বলল, শ্যামল তুই বাইরে বস্তাটা নিয়ে দাঁড়া, আমি আর বঙ্কু ঝট করে টাকাটা নিয়ে আসছি গিয়ে। শ্যামল মনে মনে এটাই চাইছিল। ও স্থির হয়ে ঘরের সামনে দাঁড়িয়ে রইল।
বঙ্কু মহেন্দ্রর ঘরের দরজা অতি সাবধানে খুলে ঘরের ভিতরে ঢুকল, আর পিছনে পিছনে রাজাও প্রবেশ করল। ঘরের ভিতরে টিম টিম করে হ্যারিকেনের আলো জ্বলছে। সেই আলোতে দেখা গেল ঘরের মাঝ বরাবর একটা বিশাল পালঙ্কে মশারি খাটিয়ে শুয়ে আছে এক ভদ্রলোক। নাক ডেকে অঘরে ঘুমোচ্ছে সে। রাজা ধীরে ধীরে আয়নার সামনে রাখা টেবিলের কাছে গিয়ে দেখল একটা সোনার হার আর পাঞ্জাবির বুকে লাগানো কয়েকটা সোনার চেন রাখা। সেগুলো নিয়ে সে নিজের পকেটে রাখল। অন্যদিকে বঙ্কু মহেন্দ্রর খাটের পাশের টেবিলের দেরাজটা আস্তে আস্তে খুলে দেখল সেখানে রাখা আছে একটা 10,000 টাকার বান্ডিল। এতগুলো টাকা সে আগে কখনো দেখেনি। ওই বান্ডিল তুলে নিয়ে সে পাঞ্জাবির পকেটে রেখে রাজার দিকে তাকালো। রাজা চোখের ইশারায় বুঝিয়ে দিল কাজ শেষ, এবারে ভালোই ভালোই বাড়ি থেকে বিদায় নিতে হবে। এমন সময় শ্যামল কাঁধে বস্তাটা নিয়ে উঁকি মেরে ঘরের ভিতরে দেখতে গেল, কিন্তু পায়ের নিচের উঁচু চৌকাঠটা খেয়াল না করে এগোতে গিয়ে সে হুড়মুড় করে ঘরের ভিতরে পড়ল। রাজা আর বঙ্কুর মুখ নিমেষে ফ্যাকাশে হয়ে গেল। শ্যামল তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। অন্যদিকে মহেন্দ্রর ততক্ষণে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে সে গরুগম্ভীর স্বরে বলল, এই কে রে? কোন বজ্জাত ঢুকেছিস আমার বাড়িতে? রাজা চিৎকার করে বঙ্কুকে বলল, বঙ্কু, লোকটাকে বেঁধে ফেলতে হবে তাড়াতাড়ি। রাজা এবং বঙ্কু একটু সময় নষ্ট না করে মহেন্দ্রর খাটের দিকে এগিয়ে গেল। কিন্তু তৎক্ষণাৎ একটা কান ফাটানো শব্দে প্রত্যেকে থমকে গেল। মহেন্দ্র মশারির মধ্যে থেকে শ্যামলকে তাক করে বন্দুকের নল উঁচিয়ে একটা গুলি ছুঁড়েছে। যেই গুলিটা শ্যামলের বাঁদর টুপির উপরের অংশ ভেদ করে ওর কয়েকগুচ্ছ চুল নিয়ে সোজা গিয়ে আটকে গেছে বারান্দার থামের গায়ে। সর্বনাশ! এই লোকটার কাছে বন্দুক আছে নাকি? এই কথা তো রাজাও জানত না। ওরা আর সময় নষ্ট না করে বস্তা সেখানেই ফেলে রেখে ছুটে বাইরে এলো। মহেন্দ্র তখন বন্দুক উঁচিয়ে মশারি সরিয়ে খাট থেকে নামতে নামতে বাজখাই গলায় চিৎকার করে বলল, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। আমার বাড়িতে চুরি। আমরা এখানে একসময় ডাকাতি করে জমিদারি হাতিয়েছি, আজ আমার বাড়িতে এসে তোরা সারা চুরি করবি? দাঁড়া বেটা, ধরতে পারি একবার, তারপরে এক একটাকে ধরে গুলি করে মারবো। কিরে, কই গেলি? ওরা ততক্ষণে সিঁড়ি দিয়ে নেমে সদরের সামনে পৌঁছে গেল। তখন রাজা বলল, আরে এই দিক দিয়ে যাস না, রামদিন বলেছিল যে ওই বাড়ির পেছনের দিকে একটা ঘন জঙ্গল রয়েছে, আমরা সেই দিক দিয়ে বেরোবো, বুঝলি? এই দিক দিয়ে বেরোলে মহেন্দ্র আবার ধরে ফেলবে। তাছাড়া চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের লোকেরা বেরিয়ে এলে আমরা আর পালাতেই পারবো না। কিন্তু পিছনের দরজাটা কোথায়? আরে রান্নাঘরের পিছনে। আমি 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 বাসন নেওয়ার সময় দরজাটা দেখেছিলাম। চল চল চল, আরে দাঁড়িয়ে আছিস কেন? অন্যদিকে সিঁড়ির কাছে শোনা গেল মহেন্দ্রর কণ্ঠস্বর, কোথায় গেলি শয়তানগুলো? আয় বলছি সামনে। কই রে অত ছাড়াই? ওরা তখন চুপি চুপি সিঁড়ির পেছন দিয়ে রান্নাঘরে গিয়ে অতি সাবধানে পিছন দিকের দরজাটা খুলে সেটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে জঙ্গলের পথ ধরে ছুটতে লাগলো। টর্চ জ্বালানোর কথাও ওদের মনে নেই। পাগলের মতো অচেনা জঙ্গলে পথ ধরে ওরা ছুটে চলল। গাছের ডালপালা সরিয়ে কাঁটা ছোপে পা হাত কেটে একবার দুবার হোঁচট খেয়ে পড়ে ওরা কেবলই ছুটতে লাগলো। ওদের মনে তখন কেবলই একটাই চিন্তা, যত তাড়াতাড়ি সম্ভব সেই বাড়িটা থেকে দূরে যাওয়া যায়। বুক ধরফর করছে, হাত পা কাঁপছে।
তবু ওরা থামল না। আরো কিছুটা দূরে এগোতেই জঙ্গলের গাছপালার ভিড় যেন হঠাৎ ফাঁকা হয়ে গেল। কুয়াশার পর্দা সরতেই চোখে পড়ল একটা অদ্ভুত দৃশ্য। সামনে একটা লম্বা রেল লাইন চলে গিয়েছে এবং সেই লাইনের ওপরে নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে একটা ট্রেন। নির্জন জঙ্গলের বুক চিড়ে পড়ে থাকা এই ট্রেনকে দেখে প্রথমে ওরা তিনজনই কিছুক্ষণ থেমে গেল, কিন্তু তখন ওদের মাথা ঠান্ডা করে কিছু ভাবার সময় ছিল না। ক্লান্ত এবং ভীতু অবস্থায় পালাতে পালাতে মরিয়া হয়ে ওরা বিন্দুমাত্র দেরি না করে ট্রেনের দরজা ঠেলে কামরায় উঠে পড়ল। আর ঠিক তখনই সেই মুহূর্তেই ঘটে গেল একটা অবিশ্বাস্য ঘটনা। ট্রেনটা হঠাৎ করেই কেঁপে উঠল, সঙ্গে সঙ্গে খটাং খটাং শব্দ তুলে ট্রেনটা চলতে শুরু করলো। বাইরে কুয়াশা মাখা অন্ধকার ভেদ করে ট্রেনটা ধীরে ধীরে নিজের গতি বাড়ালো। জঙ্গলের সীমানা ধীরে ধীরে পিছিয়ে গেল। শুরু হলো এক অজানা যাত্রা। ওরা তিনজনেই হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। ট্রেন চলছে এক টানা। শ্যামল আর রাজা জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে অন্ধকার পরিবেশটাকে চেনার চেষ্টা করছে, কিন্তু না, কিছুই চেনা চেনা ঠেকছে না ওদের। কোনো গ্রাম নেই, কোনো মানুষের অস্তিত্বের ইঙ্গিত নেই। ঘণ্টাখানেক কেটে গেছে। ট্রেন এক নাগারে ছুটে চলেছে তীব্র গতিতে। না, কোথাও থামছে না, না কোনো স্টেশন ওদের চোখে পড়ছে। জানলার বাইরে শুধু কুয়াশা আর নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না ওদের। কখনো বা ট্রেন ঢুকে পড়ছে লম্বা অন্ধকার সুড়ঙ্গের মধ্যে, আবার সেই সুড়ঙ্গ পেরোলে বাইরে বেরিয়ে দেখা যাচ্ছে দুপাশে ঘন জঙ্গল। বঙ্কু ফিরে এসে রাজার পাশে এসে বসল। রাজা ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করল, এই কি দেখলি রে? না, যতদূর গেলাম একটা কামরাতেও কোনো মানুষের দেখা পেলাম না। রাজা বিস্ময়ে চেয়ে রইল বঙ্কুর দিকে, তারপর বলল, তার মানে আমরা এই ট্রেনে একাই আছি? তাই তো মনে হচ্ছে। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো কামরায়। শ্যামল তখন মাথা নিচু করে দুই হাতে মুখ ঢাকল। রাজা ওকে জিজ্ঞেস করল, কি রে, এই তোর আবার কি হলো? আজ আমার জন্যই তোদের এই সমস্যায় পড়তে হলো। এখন সব ভেবে তো আর লাভ নেই। প্রথম চুরি করতে গিয়ে ভুল হতেই পারে। আমরা তো আর পোড় খাওয়া চোর ডাকাত নই, আর একেবারেই যে কিছু হাতে লাগেনি তাও তো নয়। আমার পকেটে 500 টাকা মতো আছে, সব 10 টাকার নোট। আর রাজা একটা সোনার চেন আর সোনার বোতাম হাতিয়ে নিতে পেরেছে। এতে আমাদের আপাতত চলে যাবে। কিন্তু আমরা এখন কি করব? এই ট্রেন যে কোথায় যাচ্ছে সেটা তো বুঝতেই পারছি না। এতক্ষণ হয়ে গেল, একটা স্টেশনও চোখে পড়ছে না। আরে এত চিন্তার কি আছে? অনন্তকাল ধরে তো আর ট্রেন চলতে পারে না। যেখানে ট্রেন থামবে সেখানেই নেমে পড়বো, তারপর জিজ্ঞাসা করে ঠিকই গ্রামে ফিরতে পারবো। এত ভাবিস না তো। পুরো ফাঁকা ট্রেন পেয়েছি, শুয়ে বসে একটু বিশ্রাম নেওয়া যাক। ওরা যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসে রইল। কিন্তু কিন্তু তখনও ওরা জানতো না এই মুহূর্তে ওরা যে ট্রেনে বসে আছে সেই ট্রেনটা ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। ওই ট্রেন ওদের তিনজনকে নিয়ে ছুটে চলেছে অজানা এক গন্তব্যের দিকে। এই নীরব শীতল রাতেই শুরু হতে চলেছে ওদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়।
শ্যামল, রাজা এবং বঙ্কু গভীর ঘুমে ডুবে রয়েছে। ঠিক সেই সময় হঠাৎ করে ট্রেনটা একটা বীভৎস শব্দ করে থেমে গেল। ট্রেন থেমে যেতেই তিনজনের ঘুম ভেঙে গেল একসঙ্গে। রাজা একটা বড় হাই তুলে চোখ মুছে জানলার বাইরে তাকালো। জানলার ওই পারে দেখা গেল একটা পুরনো ভাঙাচোরা প্ল্যাটফর্ম। স্টেশনের নামের ফলকটা বেঁকে ঝুলছে। তাতে ম্লান অক্ষরে কিছু একটা লেখা রয়েছে, যা অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। ওরা তিনজনে একে অপরের দিকে তাকালো। এমন সময় হঠাৎ করেই গমগমে মেয়েলি কণ্ঠস্বর ওদের কানে এলো। এক একে এক, দুই একে দুই, তিন একে তিন। শব্দটা শুনে ওরা কিছুক্ষণ চুপ করে থাকলো। শ্যামল বলল, রাত দুপুরে কোথায় কি নামতে পড়ছে ভাই? তাহলে কি আশেপাশের কামরায় কেউ আছে? তাছাড়া যে নামটা পড়ছে, এই সে কি মাইকে কথা বলছে নাকি? এত গং গং করছে কেন? বঙ্কু উঠে দাঁড়িয়ে বলল, চল তো নেমে দেখি। মানে এই অন্ধকার ভাঙাচোরা জনমানবহীন স্টেশনে নেমে তুই কি করবি? বঙ্কু একদম ঠিক বলেছে। কোথায় এসেছি সেটা জানার জন্য আমাদের নামতে হবে। তাছাড়া এখন লোকজন নেই ঠিকই, কিন্তু ভোর হলে তো লোকজনের দেখা মিলবে। তখন যা হোক কিছু করে একটা ব্যবস্থা করা যাবে। ওরা ট্রেন থেকে নেমে পড়ল। প্ল্যাটফর্মের চারপাশে এমনই এক অদ্ভুত নির্জনতা রয়েছে, যেন বহুদিন ধরে কেউ সেখানে পা রাখেনি। এরপরে চারিদিকে তাকিয়ে বুঝল সত্যিই পুরো ট্রেনটাই ফাঁকা। আর কোনো যাত্রী কোনো কামরা থেকে নামলো না। তোরা একটু দাঁড়া, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি কোনো গার্ডের দেখা পাই কিনা। বঙ্কু চলে গেল। রাজা দাঁতে দাঁত চেপে বলল, উফ বাবা, কি ঠান্ডা লাগছে! উফ, কি ঠান্ডা লাগছে রে বাবা, কি ঠান্ডা লাগছে রে বাবা! তার মধ্যে আমার টুপিটাও ফুটো করে দিল ওই ব্যাটার ছেলে মহেন্দ্রকে না। ভাগ্যিস টুপি ফুটো হয়েছে, মাথা ফুটো হয়ে গুলি বেরিয়ে গেলে ওখানেই মরে যেতিস। চল চল, ওইদিকে চল, দেখি দেখি এটা কোন স্টেশন। এই এই টর্চটা বের কর তো। শ্যামল টর্চটা বের করে চালিয়ে নিল। ওরা হেঁটে গেল সেই নামের ফলকটার কাছে। চারদিকে খুটখুট করছে অন্ধকার। যাওয়ার পথে ওরা দেখল ভাঙা কাঠের টুকরো, টিনের বাক্স, পুরনো খবরের কাগজ, জলের চ্যাপটা হয়ে যাওয়া বোতল, এই সব প্ল্যাটফর্মের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। পুরো ধুলো জমে আছে মাটিতে। স্টেশনের এক কোণে ঝুলে আছে ভাঙা লাউডস্পিকারটা। শ্যামল বলল, এখানে কি মানুষ নামে না? এত নোংরা কেন চারিদিক? মানে মানুষ না নামলে ট্রেন থামবেই বা কেন? ওই দেখ, ওই দেখ, এই স্টেশনের নামের ফলকটার উপর তো এই পুরো ধুলো জমে রয়েছে। দাঁড়া, রুমালটা বের করে মুছে দেখি, দাঁড়া। রাজা পকেট থেকে রুমালটা বের করে বোর্ডটা মুছল। তারপর দেখল সামনে লেখা রয়েছে চৌধুরীনগর স্টেশন। চৌধুরীনগর? এটা আবার কোথায় এলাম ভাই? কে জানে, আমার তো এই নামের কোনো স্টেশনের কথা মনে পড়ছে না। রাজা, শ্যামল, রাজা তোরা কোথায়? হঠাৎ বঙ্কুর চিৎকার শুনে রাজা আর শ্যামল একসঙ্গে চমকে উঠল। শ্যামলের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে গেল। সেই শব্দে কিছু রাতচরা পাখি অদ্ভুত শব্দ করে ডানা ঝাপটিয়ে উড়ে গেল আকাশের দিকে। রাজা টর্চটা তুলে নিয়ে আবারও ট্রেনের কাছে এগিয়ে গেল। শ্যামল এলো তার পিছন পিছন। এসে দেখল বঙ্কুর মুখ কালো হয়ে গেছে। প্রচন্ড উত্তেজনায় রীতিমতো শঙ্কিত হওয়ার দরুন ওর মুখে নেমে এসছে অন্ধকার।
হাত পা কাঁপছে, গলা শুকিয়ে এসেছে। এই শীতেও দরদর করে ঘামছে বঙ্কু। রাজা বলল, কি হয়েছে? শরীর খারাপ করছে নাকি তোর? এরকম করছিস কেন? তুই কি ভয় পেয়েছিস? তুই তো গার্ডের খোঁজ করতে গেলি, হঠাৎ কি এমন হলো যে তুই এত ভয় পেয়ে গেলি? এই ট্রেনের সামনে অবধি আমি গেলাম, জানিস, কাউকে কোথাও দেখতে পেলাম না। গার্ড তো দূর, কোনো চালকও নেই। কি বলছিস তুই? ঠিকই বলছি রে। শুধু এই নয়, আরো একটা ব্যাপার আছে। এই ট্রেন আর এগোবে না, মানে এগোতে পারবে না। কেন? ট্রেন এগোতে পারবে না কেন? কারণ সামনের রেল লাইনটা পুরো ভাঙা। ওই পথে কোনো ট্রেনের পক্ষেই যাওয়া সম্ভব নয়। যদি এই ট্রেনের কোনো চালক না থাকে, তাহলে ট্রেন এতক্ষণ কে চালাচ্ছিল? আর এই চৌধুরীনগর স্টেশনটাই বা কোথায়? আশেপাশে লোকালয় কিছু আছে কিনা একবার বেরিয়ে দেখবো। কি বললি? চৌধুরীনগর স্টেশন? হ্যাঁ, তুই ওই রকম ভাবে তাকিয়েছিস কেন? এই জায়গাটা তুই চিনিস নাকি? তোরা সত্যিই কিছু জানিস না? আরে আর হেয়ালি করিস না তো বাবু, যা জানিস খোলাখুলি বলতো। এই তুই কি এখানে আগে এসেছিস? আমি কেন? বিগত 15 বছর ধরে এই স্টেশনে কেউ আসেনি। এমনকি তখন থেকে কোনো ট্রেনও এখানে আসে না। বঙ্কুর এই কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গেল রাজা এবং শ্যামল। ঠিক তখনই স্টেশনের কোণে ঝুলে থাকা ভাঙা লাউড স্পিকার থেকে গম গম করে মহিলা কণ্ঠ ভেসে এলো। নমস্কার, এখন বাজে রাত 1টা। এই স্টেশনে যারা নেমেছেন তাদের জন্য ঘোষণা করা হচ্ছে, আপনারা এবারে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুত হন। ভোর হওয়ার আগে আপনাদের মৃত্যু হবে এই প্ল্যাটফর্মে। এই স্টেশনের বাইরে আপনাদের বেঁচে বেরোনো অসম্ভব। ঘোষণা বন্ধ হলো। চারিদিক আবার নিস্তব্ধ। তিনজনের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কে এই কথাগুলো বলল, আর কোথা থেকেই বা সে বলল, আর ভাঙা লাউড স্পিকারে সেটা শোনা গেল কিভাবে, সেটা ওরা কেউ বুঝতে পারল না। চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। অন্ধকার যেন আরো ঘন হয়ে ওদের মাথার উপরে নেমে এলো। আর দূর থেকে শোনা যেতে লাগলো মেয়েলি কণ্ঠের হাসির শব্দ। ঘটনার গভীরতা ঠাহর করার জন্য কিছুক্ষণ নীরবতা নেমে এলো 3 বন্ধুর মধ্যে। ওরা যেন কয়েক মুহূর্তের জন্য তাদের বাকশক্তি হারিয়ে ফেলেছে। একে অপরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওরা। এরই মধ্যে হুঁশ ফিরে পেয়ে শ্যামল হাউমাউ করে কেঁদে ফেলল। এসব কি হচ্ছে? না না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এ কি করে সম্ভব? আর শ্যামলের কান্নায় বাকিদের সম্পিত ফিরে এলো। শ্যামল বলেই চলল, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। এসব সত্যি নয়। কি হচ্ছে? কেন হচ্ছে এসব? হে ভগবান, বাঁচাও আমাদের। বঙ্কু এগিয়ে এসে শ্যামলের হাতটা চেপে ধরে বলল, চুপ কর, শান্ত হ। এরকম করিস না, এখন ভয় পেলে হবে না। ভয় পাবো না মানে? আমি আমি ভয় পাচ্ছি, তোরাও পাচ্ছিস, কিন্তু নিজেদের মরদের বাচ্চা প্রমাণ করার জন্য এসব নাটক করছিস। দেখ দেখ, এই সময় একদম বাজে বকবিতে একেবারে মেরে ফেলবো। মরে আমরা এমনিই যাব। শুনলি না, শুনলি না ও কি বললো? মেরে ফেলবেও আমাদের, শেষ করে দেবে আমাদের। না না, আমি থাকবো না, আমি বাড়ি যাব। কিছুতেই আর আমি এখানে থাকবো না। এসব ভুতুরে কাণ্ড বুঝতে পারছিস না তোরা? শ্যামল, চুপ কর। আমার মনে হয় এখন স্টেশন থেকে বাইরে যেতে পারলেই কোনো না কোনো পথ বেরোবে। স্টেশন যখন আছে, আশেপাশে গ্রামও নিশ্চয়ই আছে, সেখানে গিয়ে না হয় সাহায্য চাওয়া যাবে।
যদি স্পিকারের কথাগুলো কেউ ঠাট্টা করে বলে থাকে তাহলে এক ব্যাপার, কিন্তু এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে বোঝা যাচ্ছে আমাদের বিপদ শুধু এই স্টেশনের মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং স্টেশনের বাইরে গেলেই আমাদের পক্ষে বেঁচে যাওয়া সম্ভব। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল চল আমরা বেরিয়ে পড়ি, চল। ওই দিক দিয়ে মনে হয় বাইরে যাওয়া যাবে, চল। শ্যামল বঙ্কুর হাত ধরে বলল, আমরা বাঁচবো তো রে? বল না, বল না, আমরা বাঁচবো তো? এখানে দাঁড়িয়ে থাকলে বাঁচবি না, তাড়াতাড়ি চল। ওরা তিনজনেই ছুটে স্টেশনের মূল গেট দিয়ে বাইরে বেরিয়ে গেল। কিন্তু এ কি, বাইরে ওদের সামনে কোনো পথ নেই। যত দূর চোখ যায় শুধু ঘন জঙ্গল, ঝোপঝাড়, অন্ধকার। রাজা ভয় পেয়ে বলল, কি হবে বলতো এখন? এরকম আবার হয় নাকি? স্টেশনের এত লাগোয়া জঙ্গল থাকতে পারে? কোনো রাস্তাই তো চোখে পড়ছে না। হতে পারে, কারণ যতদূর শুনেছি এই স্টেশন 15 বছর আগে থেকেই একটা নিষিদ্ধ স্টেশন হয়ে গেছে। এইদিকে কেউ আসে না। 15 বছর আগেও এই স্টেশনের গায়ে একটা জঙ্গল ছিল। এতদিন এইদিকে লোকজন না আসার জন্যই হয়তো জঙ্গলটা আরো এগিয়ে এসেছে। তাহলে জঙ্গল পেরোলেই নিশ্চয়ই লোকালয় পাবো। এই জায়গায় কেউ না এলেও গ্রাম ছেড়ে তো লোকজন চলে যাবে না। সেই ভালো, চল চল চল, জঙ্গলের মধ্যে দিয়ে এখনো যাক। জঙ্গলের ভিতর দিয়ে ওরা ছুটতে শুরু করলো। পড়তে পড়তে, উঠতে উঠতে ওরা পাগলের মতো ছুটে চলল। এইভাবে ঠিক কতক্ষণ ছুটেছে ওদের মনে নেই, কিন্তু একসময় খেয়াল করল ওদের পক্ষে আর দৌড়ানো সম্ভব নয়। ঠিক তখনই বঙ্কু মুখ থুবড়ে পড়ল মাটিতে, আর রাজাও মাটিতে বসে কুকুরের মতো হাঁপাতে লাগলো। কিন্তু শ্যামল সামনে তাকিয়ে একটা প্রচন্ড আর্তনাদ করে উঠল। বঙ্কু এবং রাজা তাড়াতাড়ি শ্যামলের দিকে ফিরে তাকালো। শ্যামল কিছু একটা দেখে ভয় পেয়েছে। ও এবারে আঙুল তুলে সামনের দিকে দেখালো, আর তারা শ্যামলের দৃষ্টি অনুসরণ করা মাত্রই সামনের দিকে তাকিয়ে চমকে উঠল। এ কি, ছুটতে ছুটতে ওরা আবার ফিরে এসছে সেই একই প্ল্যাটফর্মে, এবং সেই অন্ধকার চৌধুরীনগর স্টেশনের মাঝখানে ওদের একদম সামনেই দাঁড়িয়ে আছে সেই ট্রেনটি। আর ঠিক তখনই হঠাৎ করেই সেই লাউড স্পিকারে বিকট একটা গমগমে কণ্ঠস্বর শোনা গেল। অনেকটা দৌড়ে ক্লান্ত হয়ে গেছেন নিশ্চয়ই, কিন্তু এত ছুটে যে কোনো লাভ নেই, সেই তো এখানেই ফিরতে হবে। এবারে তাহলে 1 1 1 2 1 2। শেষ বাক্যটা উচ্চারিত হতেই মাইকের আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। কথাগুলো শুনে এবারে তিনজনের বুকের ভিতরটা হিম হয়ে গেল। তবে কি এখান থেকে ওরা কেউই পালাতে পারবে না? চারপাশে যেন হঠাৎ করেই আরো ঘন অন্ধকার নেমে এলো। নিশির স্তব্ধতা বৃদ্ধি পেল খানিক। সঙ্গে ওদের ওপরে ঘনিয়ে এলো আরো এক অজানা বিপদ। শ্যামল আবারও কান্না জুড়তে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গেই বঙ্কু বলে উঠল, আমার মনে হয় আমাদের ট্রেনে উঠে বসে থাকাই ভালো হবে। যখন থেকে আমরা ট্রেন থেকে নেমেছি তখন থেকেই এই সব আমাদের সঙ্গে ঘটে চলেছে। এতক্ষণে আমরা সবাই বুঝে গেছি এই স্টেশন, এই প্ল্যাটফর্ম, এই ট্রেন, ওই লাউড স্পিকার, ওই গলার স্বর, সবকিছুই ভুতুড়ে। সুতরাং বিপদ আসতে হলে যে কোনো জায়গা থেকেই আসতে পারে। তাই আমাদের এখনই উচিত ট্রেনের মধ্যে একসাথে বসে থাকা। তখন বিপদ এলে সবার উপরেই আসবে, আর সবাইকে একজোট হয়েই লড়তে হবে। সেই ভালো, আমরা সবাই ট্রেনেই বসে থাকি, বুঝলি? আমাদের কিছু হবে না তো বল? বঙ্কুর কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, ভোর হতে বেশি সময় বাকি নেই। আমার মন বলছে
ভোর অবধি যদি আমরা নিজেদের বাঁচিয়ে রাখতে পারি, তাহলে আমরা হয়তো এখান থেকে বেঁচে পালাতে পারবো। ওরা প্রত্যেকে ট্রেনের একটা কামরায় উঠে বসল। বঙ্কু বলল, আমাদের প্রত্যেকের কাছে একটা করে টর্চ আছে, কিন্তু একসাথে জ্বালালে যদি সবার ব্যাটারি শেষ হয়ে যায়, তাই আমার মতে আমরা এক এক করে আমাদের টর্চ জ্বালাই। তাহলে তোর টর্চটা আগে জ্বালাতো। আরে আমার টর্চটা খুঁজে পাচ্ছি না, কোথাও হয়তো পড়ে গেছে। আমার টর্চটা নে, এটাই জ্বালিয়ে রাখ। টর্চের মৃদু আলোতে ওরা এখন একে অপরের শঙ্কিত এবং ভয়ার্ত মুখটা দেখতে পাচ্ছে। রাজা এবারে বলল, আচ্ছা বঙ্কু, তুই এই স্টেশন নিয়ে কি যেন বলছিলি? নিষিদ্ধ স্টেশন, 15 বছর কেউ আসে না, এসব তুই কিভাবে জানলি? এই গ্রামের একজনের সঙ্গে আমার একবার আলাপ হয়েছিল, তখন সে এই স্টেশনের কথা বলেছিল আমায়। এই স্টেশন কি আগাগোড়াই ভুতুরে? না না, 15 বছর আগে অবধি এই স্টেশন আর বাকি 5টা স্টেশনের মতোই সাধারণ ছিল। তারপর কি? প্রচন্ড উত্তেজিত হয়ে প্রশ্নটা করল রাজা। বঙ্কু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাঁড়া, পুরো ঘটনাটা তোদের খুলে বলি। এই ঘটনাটা চৌধুরীনগর গ্রামেই ঘটেছিল এক সময়। রত্না হালদার, গ্রাম প্রধান বিষ্ণু হালদারের ভাইঝি। ছোটবেলায় রত্নার মা বাবা এক দুর্ঘটনায় মারা যায়। তখন থেকে কাকার আশ্রয়ে সে বড় হয়, কিন্তু বিষ্ণুর স্ত্রী বীণা দেবী রত্নাকে কোনোদিনই আপন করে নিতে পারেনি। রোজকার খিটখিট অশান্তিতে অতিষ্ঠ হয়ে একদিন বিষ্ণু হালদার ঠিক করলো সে নিজের ভাইঝিকে শহরে পাঠাবে পড়াশোনা করানোর জন্য। বিষ্ণু হালদার মেয়ে মানুষদের শিক্ষার পক্ষে কোনোদিনই ছিল না, তবুও সংসারে শান্তি ফেরানোর জন্যই সে রত্নাকে সরিয়ে দিয়েছিল। বহু বছর কেটে যায়। তারপর রত্না একদিন গ্রামে ফিরে আসে। এখন সে আর আগের মতো গ্রামের সহজ সরল মেয়ে নয়, এখন সে শিক্ষিত আত্মবিশ্বাসী এক নারী। রত্না বাড়ি ফিরে দেখে কাকার মেয়ে বিশাখা এখন এখানেই থাকে। বিশাখার খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সে বিধবা হয়ে এই বাড়িতেই থাকে। বিশাখা ও রত্না ছোটবেলা থেকেই একসঙ্গে বড় না হলেও খুব কম দিনের মধ্যেই ওদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর এক রাতে রত্নার সামনে এলো একটা চাপা সত্য। গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়েছে। রত্না ঘুম ভেঙে যেতেই সে জল খেতে উঠল। সিঁড়ি দিয়ে নিচে নামতেই কানে এলো ফিস ফিস শব্দ। কারা যেন খুব আস্তে আস্তে কথা বলছে। কৌতূহলবশত সে শব্দটা শুনে সেই দিকে এগিয়ে গেল। শব্দটা আসছে গুদাম ঘরের দিক থেকে। গুদাম ঘরের দরজাটা আধ খোলা। রত্না নিঃশব্দে সেখানে গিয়ে দরজার ফাঁক দিয়ে কান পাতল। ভেতর থেকে ভেসে এলো একটা পুরুষের কণ্ঠ। তোমায় তো আমি বলছি, চলো আমার সঙ্গে। এইভাবে আর কতদিন চলবে বিশাখা? আমি যে তোমাকে ভালোবাসি। আমার খুব ভয় করছে সঞ্জয়। কেউ যদি জানতে পেরে যায় তাহলে আমাদের শেষ করে দেবে। আমার বাবার মতো নিষ্ঠুর মানুষ আমি জীবনেও দেখিনি। ওর অমতে গেলেও ও নিজের বউ মেয়েকেও খুন করতে দুবার ভাববে না। আমার কথাটা শুনুন বিশাখা, কিচ্ছু হবে না। কাল রাতের অন্ধকারে তুমি বেরিয়ে স্টেশনে এসো। আমরা রাতের ট্রেন ধরে শহরে চলে যাব। সেখানে কেউ আমাদের খুঁজেও পাবে না। আর পেলেই বা কি, ওখানে তোমার বাবার গুন্ডাগিরি মোটেই চলবে না। কিন্তু গুদাম ঘরের দরজাটা খুলে দিল রত্না।
সঞ্জয় আর বিশাখা চমকে সেদিকে তাকিয়ে রত্নাকে দেখল। রত্না ভিতরে ঢুকে দরজা বন্ধ করে বোনের কাছে এসে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, এসব কদিন থেকে চলছে? বিশাখা কিছু বলার আগেই সঞ্জয় বলল, দিদি বিশ্বাস করুন, আমরা ছোটবেলা থেকেই একে অপরকে ভীষণ ভালোবাসি, কিন্তু ওর বাবা জোর করে গত বছর ওর বিয়ে দিয়ে দেয়। আমি তখন শহরে ছিলাম, নতুন চাকরি পেয়েছিলাম। ফিরে এসে জানতে পারলাম যে বিশাখা নাকি বিয়ে করে নিয়েছে। মন ভেঙে গেল তখন। আবার শহরে ফিরে গেলাম, কিন্তু এই কয়েকদিন আগে আমি গ্রামে ফিরে জানতে পারি যে বিশাখা বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে এসেছে। তাই আজ আমি এখানে এসেছি লুকিয়ে লুকিয়ে ওর সঙ্গে দেখা করতে। দিদি, আমি বিশাখাকে বিয়ে করতে চাই। আজ আমার কোনো অভাব নেই, সরকারি চাকরি করি, শহরে আমার বাড়ি রয়েছে। আমি ওকে বিয়ে করে ওখানে নিয়ে চলে গেলে কেউ জানতে পারবে না, কিন্তু বিশাখা আমার সঙ্গে যেতে চাইছে না। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি বলুন, ও বিধবা বলে কি সমাজের জন্য সারাটা জীবন কষ্ট করে কাটিয়ে দেবে? রত্না বিশাখার দিকে তাকিয়ে বলল, তুই কি ওকে ভালোবাসিস? বিশাখা মাথা নিচু করল। রত্না হেসে সঞ্জয়কে বলল, চিন্তা করবে না, কাল রাতে তুমি স্টেশনে থাকবে। আমি নিজে গিয়ে ওকে তোমার হাতে তুলে দেব। কিন্তু বাবা যদি জানতে পারে যে তুই আমাদের... কিচ্ছু জানবে না। হ্যাঁ, তবে আমি তোমাদের সঙ্গে যাব না। আমি তোমাদেরকে ছেড়ে দিয়ে আবারও চুপি চুপি বাড়ি ফিরে আসব, যাতে আমাকে কেউ সন্দেহ না করে। পরে সুযোগ বুঝে আমিও শহরে পালিয়ে যাব। তারপর আর কোনো দিনও এই গ্রামে আসব না। পরের দিন সঞ্জয় ঠিক সময় এসে স্টেশনে চলে এলো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বিশাখার জন্য। স্টেশনে একটাও লোক নেই। সেই সময় পালালে আর ধরা খাওয়ার কোনো আশঙ্কাই নেই। কিছুক্ষণ পর বিশাখা আর রত্না দুজনেই কালো শাল মুড়িয়ে সঞ্জয়ের কাছে এলো। মিনিট পাঁচেক পরেই দূর থেকে ঘটাং ঘটাং শব্দ তুলে ট্রেন এগিয়ে এলো প্ল্যাটফর্মের কাছে। বিশাখা রত্নার দিকে তাকিয়ে একবার মৃদু হাসল, তারপর সঞ্জয়ের সঙ্গে একটা কামরায় উঠে পড়ল। ট্রেন চলতে শুরু করলো। বিশাখা দরজার ধারে দাঁড়িয়ে গলা তুলে বলল, তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস দিদি। চিন্তা করিস না, তুই সাবধানে থাকিস। ট্রেন হুস হুস শব্দ করে অন্ধকারে মিলিয়ে গেল। এবারে রত্নাকেও বাড়ি ফিরতে হবে। শালটা ভালো করে মুড়িয়ে ওর মনে হলো স্টেশনের বাইরে দিয়ে বাড়ি ফিরতে অনেকটাই সময় লাগবে, কিন্তু রেল লাইন ধরে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। তাই ও রেল লাইন ধরে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ এগিয়ে যেতেই ও দেখল সামনে রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। তাদের মধ্যে একজনের হাতে লাঠি, চোখ সরাসরি রত্নার দিকে। অন্ধকারেও রত্না স্পষ্ট বুঝতে পারল এ ওর কাকা মশাই বিষ্ণু হালদার। রত্না থেমে গেল। বিষ্ণু হালদার ধীরে ধীরে রত্নার দিকে এগিয়ে আসতে আসতে তার সঙ্গে থাকা লোকজনদের উদ্দেশ্যে বলল, দেখেছিস তোরা, আমি বলেছিলাম না আমার ভাইজি এই রাস্তা দিয়েই ফিরবে, যাতে বাড়ি ফিরতে সময় কম লাগে। তা হ্যাঁ রে রত্না, আমি তোকে এত কষ্টে মানুষ করলাম, আর তুই আমার বিধবা মেয়েকেই ভাগিয়ে দিলি। কি অকৃতজ্ঞ বেঈমান মেয়ে তুই! হ্যাঁ শালা, ঠিক বাপের মতো হয়েছিস। রত্না চুপ করে দাঁড়িয়ে রইল, কোনো কথা সে বলল না। বিষ্ণু হালদার এবারে ঠান্ডা স্বরে জিজ্ঞেস করল, বিশাখা কোথায়? আমি কি করে জানবো? চুপ, একদম মিথ্যে কথা নয়। বল ও কোথায়, বল। গ্রামের একজন লোক তোদের ওই স্টেশনের দিকে আসতে দেখে আমায় খবর দিয়েছে। বিশাখা কোথায় বল। বললাম তো, আমি কিছু জানি না। বলবি না হারামজাদি? এই, তোরা ওকে রেল লাইনে বেঁধে দে, তাড়াতাড়ি বাঁধ।
বিষ্ণু হালদারের কথা মতো তার সঙ্গে আসা লোকগুলো রত্নাকে ঘিরে দাঁড়িয়ে পড়ল। ওকে ধরে শুইয়ে দিল রেল লাইনে। তারপর ওর হাত পা লাইনের সঙ্গে বেঁধে দেওয়া হলো। রত্না চিৎকার করে বলল, ছাড়ো আমায়, ছেড়ে দাও বলছি। দেব তো, আগে বল বিশাখা কোথায়, তারপর দেব। কার সঙ্গে পালিয়েছে ও, তার নাম ঠিকানা দিয়ে দে, আমি তোকেও ছেড়ে দেবো। সত্যি বলছি, ছেড়ে দেবো। বল বল না, বল। রত্না ছটফট করতে করতে নিজের হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করতে করতে বলল, বললাম তো আমি কিচ্ছু জানি না। এমন সময় ট্রেনের হুইসেলের শব্দ পাওয়া গেল। ঝনঝন শব্দ তুলে ট্রেন এগিয়ে আসছে। রত্নার হাত পা ঠান্ডা হয়ে গেল। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো সে, কিন্তু পারল না। ট্রেনের আলো ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে। লাইনটাও কাঁপতে শুরু করেছে। বিষ্ণু হালদার দাঁত বের করে জিজ্ঞেস করলো, এখনো সময় আছে রত্না, বল বিশাখা কোথায়। রত্না ট্রেনের দিকে একবার তাকিয়ে চিৎকার করে বলল, জানি না। ট্রেন ঝড়ের বেগে এগিয়ে এলো আর রত্নার শরীরের ওপর দিয়ে চলে গেল। রত্নার একটা ভীষণ মরণ আর্তনাদ শুধু রয়ে গেল ওই নির্জন রেল লাইনে। বঙ্কু থামল। শ্যামল বলল, এরপর থেকে এই স্টেশনে রত্নার কাটা দেহটা মাঝে মাঝেই দেখা যেত। ট্রেনে কাটা পড়ে রত্নার দেহের দুটো টুকরো হয়ে গিয়েছিল। লোকে বলতো কোমর থেকে নিচের অংশটা নাকি রত্না এখানে নিজেই খুঁজে বেড়াতো। অনেক মানুষ ওর খপ্পরে পড়ে মারা গেছে। গ্রামের লোকেরা ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ল। ধীরে ধীরে কেউ আর এই স্টেশনের কাছেও আসতো না। রত্নার আত্মার প্রভাব নাকি পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল। ট্রেন চালানোই দিনে দিনে অসম্ভব হয়ে গেল এই পথে। চালক আর যাত্রীরা অবাস্তব কিছু দেখে পাগলের মতো চিৎকার করে উঠত। তারপর এক রাতে, আজ থেকে ঠিক 15 বছর আগে, চন্দ্রঘাটা লোকাল এখানেই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়। কেউ বাঁচেনি, কেউ না। সরকার সেদিন থেকে এই লাইন চিরতরে বন্ধ করে দেয়। আর কোনো ট্রেন জীবনেও এই লাইনে আসেনি। ধীরে ধীরে এই পরিত্যক্ত স্টেশনটা হয়ে ওঠে একটা নিষিদ্ধ স্টেশন। গ্রামের লোকেরা আজও এই স্টেশনের ধারের কাছেও আসে না। কিন্তু আমরা এখানে এলাম কিভাবে? এই ট্রেনটাই বা আমাদের এখানে নিয়ে এলো কেন? কিছু কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। তবে আমার একটা জিনিস মনে হচ্ছে, জানিস? কি রে? আমার মনে হয় এই ট্রেনটাই হলো সেই চন্দ্রঘাটা লোকাল, যে ট্রেন এখানে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল। আর আজকের রাতটাই হলো সেই রাত, 15 বছর আগে, যে রাতে চন্দ্রঘাটা লোকাল এখানে ধ্বংস হয়ে যায়। তুই এত কিছু জানলি কি করে ভাই? সেটার থেকে বড় কথা কি জানিস শ্যামল? তুই আমাদের এই অবস্থার জন্য দায়ী। তুই তখন বস্তাটা না ফেললে আমরা নির্বিঘ্নে পৌঁছে যেতাম মঙ্গলকুড়া স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে আমরা ভোর ভোর চোরবাজারে পৌঁছে যেতাম। কিন্তু আজ তোর জন্য আমাদের এই বিপদে পড়তে হলো। এখন ভোর হওয়া অবধি আমরা কেউ বেঁচে থাকবো কিনা সেটাই সন্দেহ। শ্যামলও উঠে দাঁড়িয়ে বলল, সব দোষ আমার। আর তোরা ধোয়া তুলসী পাতা তো। আমি কত করে বলেছিলাম চুরি করার দরকার নেই, তখন শুনেছিলিস কেউ? সালা সালা, তোর এত বড় সাহস! হ্যাঁ? শ্যামলের মুখে একটা ঘুষি মারল রাজা। শ্যামল ছিটকে পড়ল। তারপরে উঠে এসে রাজাকেও একটা চড় কষালো শ্যামল। তারপরে শুরু হলো এক প্রচন্ড হাতাহাতি। বঙ্কু চেষ্টা করেও তাদের থামাতে পারছিল না। রাজা শ্যামলের গলা টিপে ধরে দরজার দিকে নিয়ে গিয়ে চেপে ধরে বলল,
ক্ষমা চা শালা, ক্ষমা চা, নাহলে এক্ষুনি শালা প্ল্যাটফর্মে ফেলে দেবো তোকে। আমি জানি নরম মাটি পেলেই তোরা ছেড়ে দিস, সে আর আমি হতে দেব না। চাইবো না আমি ক্ষমা। সব দোষ তোদের, সব দোষ তোদের। সব দোষ আমাদের, সব দোষ আমাদের। আর তুমি কচি খোকা, আমাদের কথা শুনে চলে এসছো শুধু। শ্যামল এবার রাজার নাকে একটা ঘুষি চালালো। রাজার সহ্য করতে না পেরে হঠাৎ করেই শ্যামলকে ধরে ট্রেনের দরজার দিকে বাইরের দিকে ছুড়িয়ে বলল, ক্ষমা চা, ক্ষমা চা, তাড়াতাড়ি ক্ষমা চা, নইলে তোকে। কথাটা শেষ হলো না রাজার। তার আগেই ট্রেনের বাইরে থেকে একটা কালচে ময়লা রক্তমাখা হাত এগিয়ে এসে মুহূর্তের মধ্যে শ্যামলকে রাজার হাত থেকে ছোঁ মেরে নিয়ে চলে গেল অন্ধকারের ভিতর। শ্যামলের চিৎকারে নিস্তব্ধ স্টেশন চত্বর গম গম করে উঠল। রাজা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ওর চোখ বড় বড় হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। বঙ্কু ছুটে এসে দরজার ধার দিয়ে বাইরে তাকালো। বাইরে ঘন কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। শ্যামলকে নিমেষে কে কোথায় নিয়ে চলে গেল সেটা বোঝাও গেল না। কেবল এটুকু বোঝা গেল, শ্যামল আর ফিরে আসবে না। রাজা বসে পড়ল, মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল সে। আমি কি করলাম বঙ্কু? আমার জন্য আজ শ্যামল। বঙ্কু রাজাকে টেনে এনে ভিতরে একটা সিটে বসিয়ে দিল। রাজা তখনও ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বঙ্কু বলল, এর মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। ট্রেনের ভেতরে ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শ্যামলের দেহ ট্রেনের বাইরে না বেরোলে ও শ্যামলকে টেনে নিতে পারতো না। সুতরাং আমাদের এখানেই থাকতে হবে, কিছুতেই আমরা ট্রেনের বাইরে যাব না। রাজা ফ্যাকাশে মুখে তাকিয়ে রইল বঙ্কুর দিকে। তারপরে বলল, মানে শ্যামলের মৃত্যুর জন্য আমি তাই? হ্যাঁ? বঙ্কু মুখ ঘুরিয়ে নিল, কোনো উত্তর দিল না। ট্রেনের মধ্যে তখন এক অদ্ভুত নীরবতা। হঠাৎ করে সেই ভাঙাচোরা লাউড স্পিকারটা আবার কেঁপে উঠল। সেই নারী কণ্ঠের গম গম শব্দ ট্রেনের মধ্যেও শোনা গেল। তাতে ঘোষণা হলো, ভোর হতে আর দেরি নেই, মৃত্যুও ঘনিয়ে এসেছে। এবারে এক একে এক। ঘোষণা শেষ হতে না হতেই পুরো কামরাটা থরথর করে কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তি গোটা ট্রেনটাকে ধরে ঝাঁকাচ্ছে। মাইকের মধ্যে থেকে উচ্চস্বরে একটা ঘোষণা ভেসে এলো আবার, এক একে এক, এক একে এক, এক একে এক। রাজা বঙ্কুকে চাপটে ধরে বলল, এবারে কি করবো আমি? এবারে কি করবো? হ্যাঁ, এবারে কি করবো আমি? ও চাইছে না আমরা ট্রেনের ভেতরে থাকি, তাই এমন করছে। ট্রেনের কামরাগুলো তখন আরো জোরে ছন ছন শব্দে কাঁপছে। মাইক থেকে ভেসে আসছে সেই ঘোষণা। ওরা টাল সামলাতে না পেরে এদিক ওদিক ছিটকে পড়ছে ক্রমাগত। বঙ্কু চিৎকার করে বলল, আমাদের ট্রেনের বাইরে বেরোতেই হবে রাজা। রাজা স্তম্ভিত হয়ে ওর দিকে তাকিয়ে বলল, কি বলছিস তুই? একটু আগেই তো তুই বললি যে এই ট্রেনে নিরাপদ আছি আমরা। হ্যাঁ,
আমার মনে হচ্ছে 15 বছর আগের মতো এই চন্দ্রঘাটা লোকাল সেই একই দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছে। আমাদের এখান থেকে বেরোতেই হবে। এ তো জলে কুমির ডাঙায় বাঘ থাকার মতন অবস্থা হলো আমাদের। ট্রেন থেকে বেরোলেও মরবো, না বেরোলেও মরবো। তাই বলছি, শেষ চেষ্টা আমাদের করতেই হবে। এনে টর্চটা নে আর তাড়াতাড়ি ট্রেন থেকে বেরো। ওরা একসঙ্গে দরজার দিকে ছুটল। কামরাটা তখনও কাঁপছে। বাইরে নেমে প্ল্যাটফর্মে পা রাখতেই হিমেল বাতাস আর ঘন কুয়াশা ওদের দিকে এগিয়ে এলো। চারপাশ ঝাপসা, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাজা হাঁপাতে হাঁপাতে বলল, চারিদিকে এত এত ধোঁয়া এলো কোত্থেকে? হ্যাঁ, কিছুই তো দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছি না কেন? এইসব ওই করাচ্ছে। রাজা হতাশ চোখে তাকিয়ে বলল, আমরা এখন কি করব বলতো? আমরা এখন প্ল্যাটফর্ম ধরে ছুটবো ট্রেনের সামনের দিকে, তারপর রেল লাইন ধরে দৌড় দেব যতক্ষণ না কোনো লোকালয় দেখতে পাবো। মাইকে তখনও ঘোষণা চলছে। পাগলের মতো হাসছে মেয়েটা আর বলছে, ওরা দৌড়ে ট্রেনটা পার করে রেল লাইনে এসে পড়ল। ঘন কুয়াশার মধ্যে দিয়ে টর্চের আলোতেও কিছু দেখা যাচ্ছে না। ভাঙা রেল লাইনটায় নেমে ছুটতে ছুটতে রাজা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। বঙ্গ পিছন ফিরে বলল, কিরে থামলি কেন? চল। রাজা ভ্রু কুঁচকে ফিসফিস করে বলল, একটা কথা খেয়াল করেছিস? কোন কথা? ট্রেন যখন প্রথম এখানে এসে থেমেছিল তখন তখন বাইরে থেকে আমরা নামতে পড়ার আওয়াজ শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। সেটা নিশ্চয়ই রত্নার আত্মা বলছিল, কিন্তু তখনও বুঝিনি যে ওটা ওই মাইক থেকে আসছিল। প্রথমে শুনেছিলাম হ্যাঁ, 1 একে 1, 2 একে 2, 3 একে 3। তারপর আমরা ট্রেন থেকে নামলাম। তুই গেলি গার্ডের খোঁজ করতে। তারপর যখন ফিরে এলি তখন ও মাইকে বাজছিল 1 একে 1, 2 একে 2। তারপর শ্যামলকে কিছুক্ষণ আগে টেনে নিয়ে যাওয়ার পর ওই মাইকে বাজলো 1 একে 1, আবার বাজলো। তার মানে কি বলতে চাইছিস তুই? যখন আমরা 3 জন ছিলাম তখন নামতাটা 3 পর্যন্ত গিয়েছিল। মানে রত্নার 3 জন শিকার ছিলাম আমরা। কিন্তু খটকা হলো হঠাৎ কেউ মারা যাওয়ার আগে নামটা 3 থেকে 2-তে নেমে গেল কেন? তখনও তো আমরা 3 জনই বেঁচেছিলাম। তখন তাহলে শুধু 1 একে 1, 2 একে 2 এইরকম ঘোষণা কেন করলো রত্না? এর থেকেও বেশি অদ্ভুত লাগছে এটা ভেবে যে এখন থেকে তুই আর আমি এই দুজনেই বেঁচে আছি। তো ঘোষণায় কেন 1 একে 1 বলছে? হিসাবটা তো মিলছে না ভাই। হ্যাঁ, রাজা কথা বলতে বলতে একটু একটু করে পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ ওর পা দুটো কিছু শক্ত জিনিসে ঠেকে গেল, আরো হোঁচট খেয়ে সামনের দিকে পড়ে গেল মাটিতে। হাত থেকে টর্চটা ছিটকে পড়ে গেল পাশে। রাজা তাড়াতাড়ি হাতড়ে টর্চটা তুলে নিল আর আলো ফেলল সামনে। টর্চের আলো পড়তেই ওর চোখের সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। রেল লাইনের উপরে নিথর দেহ পড়ে আছে বঙ্গুর। ওর মুখ থেকে বেরিয়ে আসছে রক্ত, জিভটা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। চোখ খোলা, যেন স্থিরভাবে রাজার দিকেই তাকিয়ে রয়েছে সে।
রাজার দম বন্ধ হয়ে এলো। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সে তাকালো সেই জায়গাটায় যেখানে কিছুক্ষণ আগেও সে বঙ্কুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। সেখানে এখন কেউ নেই, চারদিক ফাঁকা, কেবল জমাট বেঁধে আছে কুয়াশার আস্তরণ। তার মানে বঙ্কু অনেক অনেক আগেই মারা গিয়েছে। কিন্তু কখন মরল সে? সারাক্ষণ তো বঙ্কু ওর সঙ্গেই ছিল। মাথার ভিতরে একটা ঝটকায় সবকিছু স্পষ্ট হয়ে উঠল। ঝট করে রাজার মনে পড়ল এখানে সেই বঙ্কু প্রথম একাই গার্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই সময় রাজা এবং শ্যামল একসঙ্গে থাকলেও বঙ্কু একা ছিল। তবে কি তখনই ওকে মেরে দেওয়া হয়েছিল? তাহলে এতক্ষণ ওদের সঙ্গে যে ছিল সে কে? রাজার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে এলো। মনের ভিতরে সে হিসেবটাও মিলিয়ে ফেলল। বঙ্কু ফিরে আসার পরেই মাইকের নামটা বদলে গিয়েছিল। বলেছিল 1 1 1, 2 1 2, অর্থাৎ রত্নার 2 শিকারী তখনও বেঁচে ছিল, রাজা এবং শ্যামল। বঙ্কুকে তো আগেই মেরে ফেলা হয়েছে, আর এখন শ্যামল চলে যেতে বলা হলো 1 1 1, অর্থাৎ এখন রত্নার একমাত্র শিকারী হলো রাজা। ঠিক সেই সময় রাজা লক্ষ্য করল ওর পায়ের কাছে কিছু যেন একটা নড়ছে। রাজা টর্চের আলো সেই দিকে ফেলল, আর আলো পড়তেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ওর পায়ের কাছে কুণ্ডলি পাকিয়ে কালো শাল জড়িয়ে বসে আছে এক বিকৃত বিকট নারী মূর্তি, যার কোমরের নিচের অংশটা কাটা। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, আর ঠোঁটে খেলছে এক শয়তানি হাসি। সে ধীরে ধীরে মাথা তুলে রাজার দিকে তাকালো, তারপরে ফিস ফিস করে বলল, 1 1 1, 2 1 2, 3 1 3। কিন্তু এখন তো সব শেষ, সব শেষ। রাজা আতঙ্কে পিছু হটতে গিয়েও পারল না। মুহূর্তের মধ্যে সেই নারী মূর্তি চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল রাজার বুকের ওপরে। রাজা একবার মাত্র আর্তনাদ করতে পারল, তারপরেই নিস্তব্ধ হয়ে গেল চারপাশ। চৌধুরীনগর এক নিষিদ্ধ স্টেশনে নেমে এলো গভীর রাতের অভিশপ্ত নীরবতা। ভোরের আলো ফুটতেই চৌধুরীনগর স্টেশনের নীরবতা পাখির কিচিরমিচিরের শব্দে ভেঙে গেল। দেখা গেল 3টে মৃতদেহকে। রেল লাইনের পাশে পড়ে আছে রাজার নিথর দেহটা। ভাঙা রেল লাইনের ওপরে বিকৃত অবস্থায় পড়ে আছে বঙ্কুর রক্তমাখা দেহ, আর দূরে প্ল্যাটফর্মে পড়ে আছে শ্যামলের ঘাড় মটকানো দেহটা। কিন্তু সেই রহস্যময় ট্রেন হঠাৎ করেই যেন কর্পূরের মতো উবে গেছে। সেই ট্রেনকে আর দেখা যাচ্ছে না। ওই দূরে ধূসর আলোয় দেখা যাচ্ছে একটা সাইনবোর্ড। কয়েকটা কাক কাকা শব্দ করে কাঠের সাইনবোর্ডের উপরে বসল। সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে, চৌধুরীনগর, এক নিষিদ্ধ স্টেশন, এখানে প্রবেশ নিষেধ।